এই মধ্যরাতে এসেছি সিলেটের ভোলাগঞ্জের যে সাদা পাথর এলাকাটি আছে। 1 বছর আগে যারা এই এলাকায় এসেছেন পর্যটনের জন্য ঘুরতে এসেছিলেন, তারা সম্প্রতি বেশ কিছু ছবি দেখে বেশ কষ্ট পেয়েছেন। কারণ যেই পাথরের উপর শুয়ে এবং যে পাথর নিয়ে খেলা করে তারা আনন্দ করেছেন, সেই পাথরগুলো একটাও আর ছিল না। সবশেষ যেটি হয়েছে সেটি হচ্ছে যে পুরো বিষয়টি যখন তোড়জোড় শুরু হয়ে যায়, জানাজানি হয়ে যায়, প্রকাশ্যে এই লুটপাট যখন মানুষজন দেখে ফেলে, তখন প্রশাসনের কিছুটা টনক নড়েছে। তারা সবশেষ রাতে যেটি হয়েছে, সিলেটে যৌথ বাহিনী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে যে পাথরগুলো লুট করা হয়েছে সেই পাথরগুলো ফিরিয়ে এনে আবারও আগের জায়গায় প্রতিস্থাপন করা হবে। এই যে এখন যে ফুটেজটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে তারই একটি প্রক্রিয়া, যেটি আসলে লক্ষণীয়। আমরা পুরো বিষয়টি সচক্ষে দেখার জন্যই, যে বাস্তবে এই অভিযান কেমন হয় সেটি দেখার জন্য আমরা এখানে এসেছি। এসে যেটি দেখছি সেটি হচ্ছে যে পরিমাণ পাথর লুটপাট হয়ে গিয়েছে তার 10 থেকে 20% বেশি কিন্তু আশেপাশে খুঁজেও পাওয়া যায়নি। অর্থাৎ যেই পাথরগুলো এখনো পর্যন্ত ট্রাক বোঝাই হয়ে কোথাও চলে যায়নি, সেই পাথরগুলো অর্থাৎ আশেপাশে যেগুলো স্তূপ করে রাখা হয়েছিল সেই পাথরগুলোকেই কিন্তু সেখান থেকে সংগ্রহ করে জব্দ করে এনে নদীর এমন একটা জায়গায় ফেলা হচ্ছে যেখানে আবারও কিন্তু একটি সন্দেহ তৈরি হয়েছে। সেটি হচ্ছে, যেমন এখানে এর আগেও অভিযান হয়েছে, অভিযান হয়, অভিযানের পর দেখা যায় অভিযানকারী দল যারা থাকে তারা যখন চলে যায় তখন কিন্তু এখান থেকে আবারও পাথর উত্তোলন শুরু হয়, চুরি শুরু হয়, মোটা দাগে যেটি বলা যায়। এবং সবচেয়ে একটু কম গভীর জায়গা যেগুলো, সেই জায়গাগুলো থেকেই কিন্তু পাথরগুলো নেওয়া হয়। এখন যেটি আসলে শঙ্কা করা হচ্ছে, রাতের বেলা পাথরগুলো উদ্ধার করে এনে এখানে ফেলে যাওয়া হচ্ছে, এগুলো কি আবারও সকালে অথবা দিনের কোনো এক সময় আবারও এখান থেকে তুলে ফেলা হবে কিনা, এই বিষয়ে কিন্তু গ্যারান্টি কেউই দিতে পারছে না। যারা অভিযান করছে খোদ তারাও দিতে পারছে না। দর্শক, একটি বিষয়ে, এই যে পাথর উত্তোলনের যে বিষয়টি, এটি 2024-এর 5ই আগস্টের পর থেকে এরকম বড়সড় আকারে শুরু হয়েছে। লুটপাট প্রকাশ্যে, সর্বদলীয় যে লুটপাট বলা যায়, এখানে এমন কোনো প্রভাবশালী ব্যক্তি নেই যারা এর সঙ্গে সম্পৃক্ত নয়। এই বিষয়গুলো নিয়ে কিন্তু 2024-এর নভেম্বরে আমাদের যমুনা টেলিভিশনের রিপোর্টার মাহবুবুর রহমান রিপন তিনি কাজ করেছিলেন এবং বেশ কয়েকটি রিপোর্ট করেছেন, প্রশাসনকে বারবার জানানোর চেষ্টা করেছেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এখন যেটি হচ্ছে, রিপন আমাদের সঙ্গে আছেন, আমরা একটু রিপনের কাছ থেকে শুনতে চাই। আপনি দেখেছেন কিভাবে আসলে পাথর শেষ হতে হতে একেবারেই বিলীন হয়ে গেল। এখন একটা বড়সড় অভিযান চলছে, আমরা দেখছি। কি হচ্ছে আসলে এই অভিযানে, কি দেখছেন আপনি? শেষ পর্যন্ত একটি বিষয় বলে রাখি, যে প্রশাসন চাইলে এই লুটপাট আরো 1 বছর আগেই বন্ধ করা যেত। 5 আগস্টের পরে যারা প্রশাসনে এসেছেন, যারা নতুন একটি দেশে তারা প্রশাসনিক দায়িত্ব পেয়েছিলেন, তাদের কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি ছিল, কিন্তু সেটা কিন্তু হয়নি। আমরা দেখছি তারাও ভীত সন্তুষ্ট ছিলেন। এই যে এইভাবে লুটপাট হয়েছে সেটা কিন্তু আমরা, আপনি যেমনটা বলছিলেন যে আমরা সেপ্টেম্বর থেকে বলছিলাম, সেপ্টেম্বরে আমরা প্রথম রিপোর্ট করেছিলাম যে এখানে এইভাবে লুটপাট হচ্ছে। আমরা সচিত্র দেখাচ্ছিলাম যে কিভাবে লুটপাট হচ্ছে, কারা করছে, কিভাবে করছে। সে সময় কিন্তু এরকম বড়সড় কোনো অভিযান এবং বাধা দেওয়ার যে প্রশাসনিক যে দায়িত্বটা, সেটা কিন্তু পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল তারাও তেমনটা পালন করতে পারেনি। এবং যৌথ বাহিনীও ছিল, আপনি জানেন যে এর আগে 5 আগস্ট আগে থেকেই মাঠে ছিল যৌথ বাহিনী, তাদেরকেও কিন্তু এরা যারা লুটপাটকারী ছিল তারা ভয় পায়নি। যার ফলে কি হয়েছে, এই একটু একটু করে লুটপাট করে তাদের সাহসটা বেড়ে গেছে এবং প্রশাসন যতটা নির্লিপ্ততা দেখিয়েছে তারা বেশি উৎসাহিত হয়েছে এবং তারই ফলস্বরূপ সাদা পাথর খালি হয়ে গেছে। জাফলং থেকে তো 7 দিনে, মাত্র 5 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত এই সময়ের মধ্যেই প্রায় 1 কোটি ঘনফুট পাথর সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। কারা ফেলেছে সবাই জানে, প্রশাসনের ব্যক্তিরাও জানে। সেখানে পরিবেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে, তারা আদালতে হাজিরা দিয়েই জামিন পেয়েছে। তাদের শাস্তি কবে হবে, আদৌ শাস্তি হবে কিনা সেটা জানা নেই। এবং এই মামলায় যখন কোর্টে দাঁড়ালেই বেল পাওয়া যায়, সে কারণে এই মামলার পিছনে তার খরচ হবে কয়েক টাকা, কিন্তু সে পাথর লুট করলে সেখানে তারা কোটি কোটি টাকা রোজগার করতে পারছে। সুতরাং এসব মামলায় তাদেরকে ভীত করেনি, মানে ভীত হয়নি তারা। তাদের যে লুটপাটের যে চলমান প্রক্রিয়া সেটা চলছিল। হ্যাঁ, প্রশাসন এই বছরের শুরুর দিকে এসে কিছু কিছু অভিযান করেছে। আমরা যেটা দেখেছি, প্রশাসন অভিযান দিয়ে এখান থেকে চলে গেছে, 2 ঘন্টা পর আবারও সেই আগের
চিত্র হয়েছে। অনেকেই অনেককে দোষারোপ করছেন, বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে এটা তার একার পক্ষে সম্ভব না, কারণ স্বাভাবিক এখানে যে পরিমাণ লোকজন একসাথে চলে আসে, প্রায় 2000 লোকজন যদি চলে আসে এখানে, তো সেখানে 4-5 জন 6 জন বিজিবি সদস্য এসে আসলে সেখানে কিছু করার কিছু নেই। সেখানে যদি পুলিশ এবং অন্যান্য বাহিনী সহ যৌথভাবে এই অভিযানগুলো পরিচালনা করতো এবং প্রতিনিয়ত যদি ওই অভিযান পরিচালনা হতো, তাহলে হয়তো এই লুটপাট ঠেকানো সম্ভব ছিল। আচ্ছা রিপন, একটা বিষয় আমার জানার আছে, যেমন ইন দ্য মিন টাইম বেশ কয়েকজনের নাম শনাক্ত হয়েছে এবং তাদের দলীয় পরিচয় পাওয়া গেছে এবং তারা মোটামুটি এই ঘটনার সাথে জড়িত ছিল, সেটা আপনি নিজেও 1 বছর আগের রিপোর্টেও আপনি দেখিয়েছিলেন। শুধুই কি তারাই, নাকি আরো কেউ আছে এর মধ্যে? এখানে আসলে ব্যবসায়ীদের যে চরিত্র এখানে আমরা দেখেছি, এখানে সর্বদলের ব্যবসায়ীরা রয়েছেন। তাদের এখানে দলীয় পরিচয়ের বাইরে ব্যবসায়ী পরিচয়ে তারা এই লুটপাটটি করেছেন। দলীয় প্রভাব খাটিয়েছেন অন্যদিকে, আর লুটপাট করেছেন ব্যবসায়ী পরিচয়ে। আমি যেটা আগেও বলেছি আপনাকে, যে এই সকল ব্যবসায়ীরাই কিন্তু এই যে পাথর লুটপাটকারী যারা, যে সকল শ্রমিক আছে, তাদেরকে নিয়ে এসেছেন বিভিন্ন জেলা থেকে, তাদেরকে নিয়ে এসেছেন, তাদেরকে বলেছেন তারা প্রশাসন ম্যানেজ করবেন এবং বিনিময়ে তাদেরকে কম টাকায় পাথর দিবে তারা। সেটাই হয়েছে। আমি যেটা বলছিলাম যে একটা নৌকা পাথর এখান থেকে, এই সাদা পাথর নিয়ে গেলে তারা অন্য সময় মানে বাইরে যদি বিক্রি করেন 8000 টাকা, এবং এই নৌকার সমপরিমাণ পাথর যদি তারা অন্য কোথাও থেকে কিনতে চান, আর সেখানে কিন্তু তাদের 8000 টাকা ব্যয় হয়। তো এই মুহূর্তে তারা যেটা করেছেন, তারা মাত্র 2000 টাকায় এইসব নৌকা থেকে পাথর কিনেছেন। এই যে প্রতি নৌকাতে তারা 6000 টাকা প্রফিট করেছেন, এই প্রফিটই হচ্ছে মূল লুটের মূল উৎস। আজকে যে সিদ্ধান্তটা নেওয়া হলো, যদি শুরু থেকেই এই যে যারা এখন বসে সিদ্ধান্ত নিয়েছেন, এরাই এতদিন ছিলেন। আমরা শুরুতে যেটা বলছিলাম যে হ্যাঁ, এই সিদ্ধান্তটাই যদি 1 বছর আগে নেওয়া এই প্রশাসনের সদস্যরাই ছিল, ও তারাই যদি এই সিদ্ধান্ত মানে আন্তরিক হতেন মূলত, তাহলে এই অবস্থার হতো না। আমি যেটা বলতে চাই যে এখন যে আন্তরিক হয়েছে, সেটাও যে আসলে এই যে পরিবেশ, এই পাথর, এই খনিজ সম্পদ বাঁচানোর জন্য হয়েছেন, আমি সেটা মনে করছি না। কারণ হচ্ছে কি, এই যে গণমাধ্যম সারা দেশে মানে সমালোচনা হচ্ছে, এই সমালোচনাকে তারা হয়তো কোনোভাবে নিতে পারছে না। আসলে তাদের যে দায়বদ্ধতা ছিল, সেটা যে তারা ব্যর্থ হয়েছে, সেটা তারা মানুষকে বোঝাতে যাচ্ছেন যে তারা অনুধাবন করেছেন, তারা এই ব্যবস্থাটা নিয়েছেন। এখন দেখার বিষয় হচ্ছে তাদের যে ব্যবস্থাটা তারা নিলেন, সেই ব্যবস্থায় সামনের দিনে কি হয়। দর্শক, আমরা শুনছিলাম আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে, পুরো বিস্তারিতটাই শুনছিলাম, এবং এই পাথর কোয়ারির একদম ঐতিহাসিক যে প্রেক্ষাপট, তার থেকে এখনকার যে অবস্থা, এই অবস্থাগুলোর কথাও শুনছিলাম। সব মিলিয়ে ঘুরে ফিরে যেটি আসছে, অভিযোগের আঙুল, শুধু অভিযোগের আঙুল না, প্রমাণ সহ, যেগুলো এরই মধ্যে প্রমাণিত হয়েছে। রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এই এলাকাগুলোর মানুষের দায়িত্ব পালন করেন, যারা এই এলাকার পরিবেশ প্রতিবেশের দায়িত্বেও আছেন, এটি যেন তারা ভুলে না যান। তাদেরকে মনে রাখতে হবে যে এই এলাকা বাঁচলে তাদের রাজনীতি বাঁচে, এবং যারা ব্যবসা করেন তাদের ব্যবসাটাও বাঁচে। কিন্তু পুরো এলাকাটাই যদি তারা মেরে ফেলেন, তাহলে যদি এইরকম অবস্থা তারা তৈরি করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আর বাঁচানোর কেউ নেই। এখন অভিযান চলছে, আমরা অপেক্ষা করছি, আমরা দেখব পুরোটা সময় কিভাবে এই অভিযান চলে এবং কিভাবে এর ফলো আপ হয়। আজই শেষ হয়ে যায় নাকি আগামীকালও চলে, পরদিনও থাকে, এই সবকিছু লক্ষ্য রাখবো আমরা।